আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি রিদওয়ানা বিনতে জলিল। রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলতে থাকবে বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, পেছনে ফেরার আর কোনো সুযোগ নেই। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত বেশি সময় যাবে সমস্যা তত বাড়বে, কারণ পুরো প্রশাসন এখনও ফ্যাসিবাদের দখলে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে সেমিনারে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেলকে সাথে নিয়ে বিল্লাল হোসেনের রিপোর্ট। টানা ১৬ বছর ক্ষমতা দখলে রাখা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে। ফ্যাসিবাদ বিদায়ে বুকের তাজা রক্ত দিতে হয় হাজারো ছাত্র জনতাকে। দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিয়ে রাজনৈতিক দলগুলোর লক্ষ্য যখন জাতীয় নির্বাচন, তখন ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের সংলাপে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যরা গণহত্যার বিচারের প্রক্রিয়া নিয়ে সংশয় জানান। হাসিনাকে যদি ১০০০ বার ফাঁসি দেয়, তাও বাংলার মানুষের মন শান্তি হবে না। আমরা নির্বাচনের জন্য রক্ত দিই নেই, আপনারা দেশ সংস্কার করুন। বক্তারা বলেন, ক্ষমতার সিন্ডিকেট না ভেঙে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলোর উদ্যোগ সফলতার লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে। নির্বাচন ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই, সংস্কার ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই, ঐক্য ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার, নির্বাচনে যেতে হবে। সংলাপে বক্তারা জানান, জাতীয় ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র থেমে নেই। ক্ষমতা এককেন্দ্রিক যাতে না হয় তার জন্য নিশ্চিত করতে হবে রাজনৈতিক জবাবদিহিতা, সাথে সুগম করতে হবে অর্থনীতির চাকা। রাজনৈতিক সংস্কৃতির সংস্কার ছাড়া প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোকে রক্ষা করার পথ পদ্ধতি তৈরি না করে যে নির্বাচন আপনি করবেন, সেই নির্বাচনে কেউ না কেউ অবশ্যই বিজয়ী হবে। কিন্তু যেটি হচ্ছে এবং চলছে সেটা হলো ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের পক্ষে বিএনপি হলেও সময় ক্ষেপণের পক্ষে নয় দলটি। তবে নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার চায় জামাত। ন্যূনতম যে সংস্কার প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। ট্রাইব্যুনাল গঠন হয়েছে, অবিলম্বে সেই বিচার কার্য সম্পন্ন করা দরকার এবং সেটা আসন্ন নির্বাচনের পূর্বে বিচারের একটা পর্যায়ে যেন এই জাতি দেখতে পারে। আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, গণ অভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশকে সফল ও কার্যকর করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে তার সরকার। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। স্বৈরাচার তৈরির পথ বন্ধ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে এক সুরে জানালেন বক্তারা। ঐক্য খুব জরুরি। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগামী নির্বাচনে অংশ নিতে বাধা নেই। শুক্রবার সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদে কথা জানিয়ে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ নেতারা জুলাই হত্যাকাণ্ডের মামলায় দণ্ডিত হলে ভোটে অংশ নিতে পারবেন না। আরও জানাচ্ছেন শাকিলা করিম। নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত হয় ছায়া সংসদ। প্রতিযোগিতায় অংশ নেয় ইস্টার্ন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি। প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নেতাদের সাজা হলে নির্বাচনে অংশ নিতে পারবে না। পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানুষের সামনে একটি স্বৈরাচারী রাজনৈতিক দল হিসেবে ইতিমধ্যে আবির্ভূত হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা আমাদের শাশ্বত আইন, প্রচলিত আইন, এবং এই আইনটা বাংলাদেশের মানুষ দীর্ঘ ৫৪ বছর ধরে গ্রহণ করে আসছেন। তবে আইনি জটিলতা কাটিয়ে ওঠায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে মত দেন অ্যাটর্নি জেনারেল। ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন, এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, দিল্লির প্রেসক্রিপশনে অনুষ্ঠিত বিগত 3টি সংসদ নির্বাচনের মতো আর কোনো প্রহসন দেখতে চায় না মানুষ। তদন্তের মাধ্যমে যদি এই নির্বাচনী অপরাধে তারা অপরাধী হয়ে থাকেন, তাদের বিচারের জন্য যদি আমরা মুখোমুখি করতে পারি, তাহলে আগামী ভবিষ্যতে আগামী নির্বাচনের ক্ষেত্রে কোনো নির্বাচন কমিশন, কোনো ডিসিএসপি, কোনো প্রিজাইডিং অফিসার কোনো অন্যায় দুর্নীতি করতে পারবে না। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে 10 দফা সুপারিশ তুলে ধরেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। সেই বিষয়ে কিন্তু আমরা সুপারিশ করছি। শাকিলা করিম, আরটিভি, ঢাকা।
অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের নিয়ে আগামী 2 মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল আসবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ছাত্র জনতার আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম। শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভায় তিনি এমন তথ্য জানিয়েছেন। সার্জিস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ যদি রাজনৈতিক দলে যায় তবে পদগুলো ছেড়েই আসতে হবে। তরুণরাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন সার্জিস। আগামী 2 মাসের মধ্যে আগামী বাংলাদেশে নতুন রাজনৈতিক দল আসবে, এক বা একাধিক রাজনৈতিক দল আসবে এবং এই অভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিল হয়তো তাদেরকে নিয়ে রাজনৈতিক দল আসবে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি কেউ সেই রাজনৈতিক দলে যেতে চায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদগুলো ছেড়ে তাকে যেতে হবে। সো নতুন রাজনৈতিক দল তরুণ প্রজন্মের নেতৃত্বে আসবে। এক সিন্ডিকেট পালালেও নতুন সিন্ডিকেট আর চাঁদাবাজি দখলবাজের আবির্ভাব হয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আর দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। অরণ্য গফুরের রিপোর্ট। যশোর জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত সিন্ডিকেট মুক্ত দেশ গড়তে চায় জানিয়ে তিনি বলেন, চেতনা প্রচারের আড়ালে টাকা পাচার, ব্যাংক লুট ও রিজার্ভ শূন্য করে আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করেছে। দ্রব্যমূল্যের অগ্নিমূল্য আগের সিন্ডিকেটগুলো এখনো সরকার ভাঙতে পারে নাই, তবে ক্ষেত্র বিশেষে সিন্ডিকেট না ভাঙলেও সিন্ডিকেটের হাত বদল হয়েছে। একজন চাঁদাবাজি করে পেট ভরে পালিয়ে গেছে, আর কেউ এসে আবার চাঁদাবাজিতে লেগে যাক, সেটা কিন্তু আমরা চাই না। আমরা এমনই একটি বাংলাদেশ চাই যেই দেশে চাঁদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না, দখলদারদের অস্তিত্ব থাকবে না, কোর্ট কাছারি আদালত কোথাও ঘুষ চলবে না। ঢাকায় রমনা থানার কর্মী সম্মেলনে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সচিবালয়ের আগুন পতিত স্বৈরাচারের আরেকটি ষড়যন্ত্র। অস্থিতিশীল করা যায়, এদেশটাকে ব্যর্থ করা যায় সে চেষ্টা করে। সবাই যদি ঐক্যবদ্ধ থাকে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, বাইরে থেকে যতই তারা হাম্পি দাম্পি করুক না কেন, যত আগুনই লাগাক না কেন, এই আগুন তাদেরকেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রের কাছেই ছাত্র জনতার সরকার হার মানবে না বলে হুঁশিয়ারি জামায়াত নেতাদের। 18 কোটি মানুষের 2 চোখ আপনারা অন্ধ করতে পারবেন না। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম এবং অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। সজীব ওয়াজেদ জয়ের নামে হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে $300 মিলিয়ন পাঠানো হয়েছে বলে দাবি তাদের। এ সময় নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য বিশেষভাবে সামনে এসেছে। এদিকে বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র অনুসারে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ শাসনের অধীনে অবৈধ তহবিল প্রবাহের কারণে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ বার্ষিক $16 বিলিয়ন লোকসান করেছে। সচিবালয়ে আগুনের কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে সরকার গঠিত উচ্চ পর্যায়ে তদন্ত দল। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তারা। আর এই ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত শেষে জানা যাবে বলে উল্লেখ করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। শাকিবুর রহমানের রিপোর্ট। বুধবার গভীর রাতে আগুন লাগে সচিবালয়ের 7 নম্বর ভবনে। প্রথমে 6 তলায় লাগলেও সেই আগুন ছড়িয়ে পড়ে 9 তলা পর্যন্ত, যা নিয়ে শুরুতেই আলোচনা হয় এটি দুর্ঘটনা নাকি নাশকতা। এমন প্রশ্নের মধ্যেই আগুনের ঘটনায় বৃহস্পতিবার 8 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত দল গঠন করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে এই কমিটি শুক্রবারই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। এদিন সকালে সচিবালয়ের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কমিটির সদস্যরা। নেওয়া হয় ক্রাইম সিন, সেখানে বৈঠকও করেন তারা। পরে কমিটির সদস্য ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান,
আগুনে পোড়া বিভিন্ন কক্ষ পরিদর্শন করে অনুসন্ধানের কাজ শুরু করেছেন তারা। আমরা তদন্তের কাজটা শুরু করছে, এখনো আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমরা ভিজিট করছি, সবাই দেখেছি, পরে এটা মন্তব্য। তিনি জানান, আগুন দুর্ঘটনাজনিত নাকি নাশকতা তা তদন্ত শেষে জানা যাবে। তদন্ত চলছে, এখন কোনো মন্তব্য করা যাবে না। তদন্ত চলছে, আমি একটু তদন্তের মেম্বার, আমি তো মন্তব্য করতে পারি না। এই কমিটি কাজ শুরুর প্রথম 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা। অপরদিকে একই ঘটনায় গঠিত অন্য কমিটিগুলোও তাদের কাজ শুরু করেছে। উল্লেখ্য, আগুনে কমপক্ষে 5টি মন্ত্রণালয়ের নানা গুরুত্বপূর্ণ তথ্য পুড়ে গেছে, যাতে বিগত সরকারের নানা দুর্নীতির তথ্য প্রমাণ নষ্ট হয়েছে বলে জানা যায়। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরীর টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার, মাইক্রোবাস এবং মোটরসাইকেলে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেছে একই পরিবারের 4 জন সহ মোট 6 জনের। আর এই ঘটনায় আহত আরও অন্তত 5 জন। তাদের রাজধানীর মিটফোর্ড সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রফিকুল ইসলামের রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যায় ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার, মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসকে ব্যাপারী পরিবহনের একটি বেপরোয়া বাস ধাক্কা দেয়। এ সময় বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি, মোটরসাইকেলটিও ছিটকে পড়ে দূরে। এ ঘটনায় প্রাণ যায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের 4 জন ও মোটরসাইকেলে থাকা মা ও শিশুসহ মোট 6 জনের। শুক্রবার সকালে রাজধানীর জুরাইনের বাসিন্দা সোহান মিয়া পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছিলেন গ্রামের বাড়ি গোপালগঞ্জে। পথে ধলেশ্বরী টোল প্লাজায় এই দুর্ঘটনার শিকার হন তারা। বেপরোয়া বাসের ধাক্কায় ঘটনাস্থলে সোহানের শিশু ছেলে ইমি মারা যায়। সেনাবাহিনী সহ স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আরও 8 জনকে হাসপাতালে নেয়ার পথে সোহানের স্ত্রী অনামিকা আক্তার, শাশুড়ি আমেনা বেগম ও শ্যালিকা অ্যানি আক্তার মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমার ওয়াইফ একজন, আমার 2 মেয়ে একজন, 2 মেয়ে আর আমার নাতি, ছোট নাতি 1.5 বছরের। 7 বছরের শিশু আব্দুল্লাহ আবদারে নিজের বাবা মায়ের সাথে মোটরসাইকেলে করে মাদারীপুরে নানা বাড়িতে যাচ্ছিল তারা, কিন্তু ঘাতক বাসের চাপায় প্রাণ যায় আব্দুল্লাহর। অন্যদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আব্দুল্লাহর মা। আমার মেয়ের বিয়ে, ওই বিয়ের অনুষ্ঠানে আর কি যাওয়ার জন্য বাসার থেকে মগবাজার থেকে রওনা দিয়েছিল মাদারীপুরে যাবে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও পালিয়ে গেছে চালক। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। এদিকে পাবনার সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় 4 কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 5 জন। শুক্রবার ভোরে উপজেলার রাঙামাটিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য ভোরে করিমন যোগে অন্য এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের বহনকারী করিমনটি রাঙামাটিয়ায় এসে সড়কে দাঁড়ালে সাথিয়াগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন এবং হাসপাতালে নেয়ার পর আরও 1 জনের মৃত্যু হয়। নিহতরা উপজেলার রাঙামাটিয়া গ্রামের খোকন ইসলাম, ছন্দহ গ্রামের ধনী প্রামাণিক, রাসেল আহমেদ এবং রাঙামাটিয়ার মোহাম্মদ জলিল। প্রতারণা, জালিয়াতি ও সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে আশিয়ান সিটি সাধারণ মানুষের জমি এবং প্লট দখলের অভিযোগ করেছেন ভুক্তভোগী প্লট ও জমির মালিকেরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস স্বর্ণা বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে আশিয়ান সিটি কর্তৃপক্ষ তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে রাজধানীর খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান এবং বডুরা এলাকায় অভিযুক্তদের জায়গা দখল করে নিয়েছে। আর এই বিষয়ে প্রশাসনের সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ করেন তারা। আশিয়ান সিটির মালিক তারা হচ্ছে, এখানে আমরা যারা আছি সবাই তার ভুক্তভোগী, ঠিক আছে। কারো পৈতৃক সম্পত্তি, কারো ঘরবাড়ি, কারো সে জোর জবরদস্তি করে দখল করে নিছে, কারো ঘরবাড়ি উচ্ছেদ করে দিছে। সে তার মতন সে তার সন্ত্রাসী কাণ্ড চালিয়ে গেছে। আপনি কি জানেন, আমরা যে এত কষ্ট করে আন্দোলন করছি, আশিয়ান সিটির মালিক আজ দেশে নাই, তার বিরুদ্ধে ছাত্র হত্যার 50টা মামলা আছে। মুন্সিগঞ্জ শ্রীনগরে মহান বিজয় দিবস এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল এবং কম্বল বিতরণ হয়েছে।
সন্ধ্যায় উপজেলা বাড়িগাঁও এলাকায় আটপাড়া ইউনিয়ন জাতীয় শ্রমিক দল এই আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সাবেক ছাত্রনেতা আলমগীর আলাম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জাসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ অনেকে। অনুষ্ঠানে 2 শতাধিক শীতার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এবার অভিশংসনের মুখে পড়লেন দক্ষিণ কোরিয়ার সদ্য দায়িত্ব নেয়া ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিশংসনের 2 সপ্তাহ পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের বিরুদ্ধেও এমন পদক্ষেপ নিলেন দেশটির পার্লামেন্ট। তাকে সরানোর পক্ষে ভোট দিয়েছেন 192 জন আইন প্রণেতা। এর আগে 3 ডিসেম্বর সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার পর পার্লামেন্টে প্রেসিডেন্ট ইউনকে অভিশংসিত করা হয়। এরপরই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন দেশটির প্রধানমন্ত্রী হান ডাক-সু। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মিশনে অনুশীলন শুরু করেছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শুক্রবার রূপগঞ্জের পিকেএসপির মাঠে অনুশীলন ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেন মুশফিকুর রহিম, মোহাম্মদ নবীরা। দলটিতে যোগ দিতে ইতোমধ্যে ঢাকায় পা রেখেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। কাল থেকে অনুশীলনে যোগ দেওয়ার কথা তার। এদিকে আসন্ন আসরেও দল ভালো করবে বলে বিশ্বাস স্পিনার নাইম হাসানের। গতবারের মতো এবারও দলটিকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। বাঁহাতি এই ব্যাটারের অধীনে খেলাটা বেশ উপভোগ্য। অনুশীলন শেষে এমনটাই বলেন নাইম। বিগত সময়ে অন্যায়ের বিরুদ্ধে যেই কথা বলেছে তাকেই শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য করেছেন অথবা গুম করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। শুক্রবার জাতীয় জাদুঘরের 17তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, আগামীতে বিগত সময়ের দেশের বাস্তবিক চিত্র তুলে ধরতে বেশ কয়েকটি চলচ্চিত্র বানাবো, সেগুলো হবে স্বাধীন ও নিরপেক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আসিফ আলম। পর্দা নামলো 7 দিনব্যাপী 17তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের। শুক্রবার জাতীয় জাদুঘরের উৎসবটির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। সপ্তাহ জুড়ে এবারের উৎসবে 101টি দেশের 276টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে, যার মধ্যে বাংলাদেশের 42টি চলচ্চিত্র স্থান পায়। সমাপনী অনুষ্ঠানে 3টি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রের ফলাফল ঘোষণার পাশাপাশি বিজয়ীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এবারের উৎসবে সেরা আন্তর্জাতিক ফিকশন চলচ্চিত্র হিসাবে পুরস্কৃত হয়েছে ফিলিস্তিনি পরিচালক তারিক রিমা ইউয়ের অ্যানিমেশন চলচ্চিত্র জো। সেরা নন ফিকশনে বিজয়ী যুক্তরাষ্ট্রের পরিচালক সাকিব আশরারের অ্যালাইস ওয়েলকাম। এছাড়া সেরা বাংলাদেশী চলচ্চিত্রে তারেক শাহরিয়ার বেস্ট ইন্ডিপেন্ডেন্ট শর্ট অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্রে মনোনীত হয়েছে বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক শক্তি বণিকের অন্তরীণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। আমাদের সময় যারা কবিতা লিখেছেন, যারা সিনেমা বানিয়েছেন এবং যারা গল্প, কবিতা, উপন্যাস, পেন্টিং যে যার মতো কাজ করেছেন, তারা নিজের পরিচয়টা খোঁজার চেষ্টা করেছেন। নিজের পরিচয় যারাই খুঁজতে গিয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আমাদের কালচারাল এস্টাবলিশমেন্টের গালিগালাজের শিকার হয়েছেন। আগামী জুলাইতে বাজেটে যেন এটা থাকে সেই ব্যবস্থা আমি করবো এবং সেই ফেস্টিভ্যালটা সাপোর্ট করবে সরকার। এবারের আয়োজনে তরুণদের অংশগ্রহণ বেশি ছিল উল্লেখ করে 17তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের সভাপতি ডক্টর জহিরুল ইসলাম বলেন, আমাদের দর্শকরাও তরুণ, আমাদের যারা নির্মাতা অনেকেরই প্রথম ছবি, এর বাইরেও যারা আয়োজক তারাও তুলনামূলকভাবে বয়সে তরুণ। আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান ও মোহাম্মদ আসানুর রহমান। এবারের উৎসবটি জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ ও শিল্পী SM সুলতানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়। সহায়তা করতে পারে। আসিফ আলম, RTV। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।